আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯০৬ সালে ডেনমার্কের কিছু দক্ষ অভিযাত্রীরা আর্কটিকের উদ্দেশ্যে একটা অভিযানে বের হয়। আসলে আমেরিকানরা এই দাবি করেছিল যে গ্রিনল্যান্ডকে একটা হ্রদ বা প্রণালী দুই ভাগে ভাগ করে রেখেছে। গ্রিনল্যান্ড কোনো একক দ্বীপই নয়, যার মানে দাঁড়ায় যে গ্রিনল্যান্ডের বাকি অর্ধেক অংশের উপরে আমেরিকা কবজা করবে, কারণ ভৌগোলিক দিক দিয়ে বাকি অংশটা আমেরিকা মহাদেশে পড়েছে। কিন্তু ড্যানিশ লোকেরা এটা ভালোভাবেই জানতো যে এমন কোনো হ্রদ বা প্রণালী গ্রিনল্যান্ডে ছিলই না। আজ পর্যন্ত কেউ এটা প্রমাণ করতেই পারেনি। আর এটাই প্রমাণ করার জন্য তারা ডেনমার্ক এক্সপেডিশন নামে একটা অভিযান শুরু করে। কিন্তু গ্রিনল্যান্ডের সেই বরফে ঢাকা এলাকা এতটাই বিপজ্জনক ছিল যে তারা আর ফিরে আসে না। তাই জুলাই ১৯০৮ সালে আরও একটা টিম পাঠানো হয়, যাতে করে ওরা ওদেরকে ফিরিয়ে আনতে পারে, অথবা অন্তত তারা যে প্রমাণগুলো পেয়েছিল সেগুলো উদ্ধার করতে পারে। তো এই উদ্ধারকারী দলের সাথে কি ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল সেটা নিয়েই আজকের এই গল্প। তো কথা দিচ্ছি, গল্পটা আপনাকে মুগ্ধ করে দেবে, কারণ এটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি। গল্পে শুরু হয় ক্যাপ্টেন আইনার মাইকেলসনকে দেখিয়ে, যে কিনা একজন বিখ্যাত অভিযাত্রী ছিল। সে তার দলের সাথে আলাবামা নামের একটা সামুদ্রিক জাহাজে করে গ্রিনল্যান্ডের বরফে ঢাকা মরুভূমিতে এসে পৌঁছায়। আসলে আগস্ট মাস আসলে গ্রিনল্যান্ডের বরফগুলো গলতে শুরু করে, আর সেটাই একমাত্র সময় ছিল যখন তারা এই জাহাজ নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু আগস্ট মাস আসতে এখনো অনেক দেরি, তাই এই অভিযাত্রীদের দল এবং তাদের জাহাজটা এখানেই আটকে আছে। তারা কেউ কোথাও যেতে পারছে না। আর এখানে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন আইনার তার এক সঙ্গীকে নিয়ে লম্বা এক অভিযান শেষ করে ফিরে আসছে। আসলে ক্যাপ্টেন সেই সব লোকেদের খুঁজতে বের হয়েছিল যারা এর আগে অভিযান করতে এসে আর ফিরে যায়নি। ক্যাপ্টেন আইনার সেই আগের অভিযাত্রীদের একজনের লাশও খুঁজে পায়, যার পকেটে কিছু তথ্য সম্বলিত একটা ডায়েরি ছিল। এদিকে আইনারের সাথে যে লোকটা গিয়েছিল তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ফ্রস্ট বাইটের কারণে তার পায়ের আঙুলগুলো কেটে ফেলতে হয়। আর এটা ছিল ক্রিসমাসের সময়, তাই রাতের বেলা আইনার সেই মৃত লোকটার কাছে খুঁজে পাওয়া সেই ডায়েরিটা নিয়ে আলোচনা করতে থাকে, কারণ সেখানে আইনার একটা ম্যাপ খুঁজে পেয়েছিল, যেই ম্যাপে সেই মৃত লোকটা একটা পাথরের ঢিবির ব্যাপারে উল্লেখ করে রেখেছে। সেই ঢিবির নিচে সে কিছু তথ্য আর প্রমাণ সংরক্ষিত করে রেখেছে। তাই ক্যাপ্টেন তার সঙ্গীদেরকে বলে, আমি আরও একবার যাব, আমাকে অবশ্যই সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে, সেই প্রমাণগুলোকে আমাকে আনতেই হবে, নইলে আমেরিকানরা আমাদের এই জমি কেড়ে নেবে। আমরা যদি খালি হাতে ফিরে যাই তাহলে আমাদের এখানে আসার কোনো উদ্দেশ্যই তো সফল হলো না। তার সঙ্গীরা সবাই এই কথা শোনে, কিন্তু কেউ তার সাথে যাওয়ার জন্য রাজি হয় না। ওদিকে ক্যাপ্টেন আইনারের অবশ্যই একজন সঙ্গী দরকার, কারণ আর্কটিকের মতো জায়গায় কোনো অভিযানে বের হওয়া সহজ কোনো কাজই ছিল না। এখন ঘটনাটা এমন হয়ে যায় যে এই জাহাজে একজন যুবক ছেলে ছিল, যে কিনা তখনও বিয়ে করেনি। কিন্তু সে কোনো অভিযাত্রী নয়, সে তো মূলত জাহাজের ইঞ্জিন মেরামত করার জন্য তাদের সাথে এসেছিল। জাহাজের বাকি সকলের আবার বিয়ে হয়ে গেছে, তাই সবাই মিলে তাকে বলে যে হয়তো ক্যাপ্টেনের সাথে তোমারই যাওয়া উচিত। আসলে বাকি সবাই ভয় পাচ্ছিল, কারণ এই বরফ ঠান্ডা আবহাওয়া শুধু শুনতেই ভালো লাগে। এই ঠান্ডার কারণে যখন মানুষের রক্ত জমাট বেঁধে যায় তখন সেই মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক হয়। তো যাই হোক, এই ছেলেটার নাম ছিল ইভারসন। সে এইসব অভিযাত্রিকদের কাজে একদম নতুন ছিল, কিন্তু সে আবার আগে আর্মিতে চাকরি করেছে, তাই সে খুবই সাহসী ছিল। সে ক্যাপ্টেন আইনারের ব্যাপারে অনেক কিছু শুনেছে, তাই সে এই অভিযানে যাবার জন্য রাজি হয়ে যায়। এটা কতটা বিপজ্জনক হতে পারে এটা নিয়ে তার একটুও চিন্তা ছিল না। সে নিজে ক্যাপ্টেনকে এই কথা বলে দেয় যে ক্যাপ্টেন, আমি আপনার সাথে যেতে চাই। এদিকে আর্কটিক অঞ্চলে তাদের 1 বছর পার হয়ে গেছে। সবাই নিজ নিজ পরিবারের কাছে ফিরে যেতে অধীর আগ্রহে বসেছিল, কিন্তু এই অভিযানের সমস্ত দায়িত্ব ক্যাপ্টেন আইনারের উপরে ছিল, আর সে খালি হাতে ফিরে যেতেই চায় না। তো কিছুদিন পরে ক্যাপ্টেন আর ইভারসন সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই প্রস্তুতিতে খাবার আর জরুরি জিনিসপত্রগুলো ছিল। ক্যাপ্টেন আইনার এটা জানতো যে সে যাকে সাথে করে নিয়ে যাচ্ছে তার এই কাজের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু এখন সে বাধ্য ছিল। আর তাদের এই যাত্রাপথে মানুষের পাশাপাশি একদল কুকুরও তাদের সফর সঙ্গী ছিল, যে কুকুরগুলোর কাজ মূলত তাদেরকে সহ তাদের জরুরি জিনিসপত্রের গাড়িটা টেনে নিয়ে যাওয়া। সে ইভারসনকে বলে যে এই কুকুরগুলোর সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নেই, কারণ প্রত্যেকটা কুকুর অনেক ওজনের খাবার এবং জিনিসপত্র বয়ে নিয়ে চলে।
আর যখন আমরা সেই খাবার বা জিনিস ব্যবহার করে শেষ করে ফেলবো আর গাড়ির ওজন কমে যাবে, তখনই এক একটা করে কুকুরের কাজ শেষ হয়ে যাবে। তাই এক্সট্রা সেই কুকুরটাকে মেরে আমরা অন্য কুকুরদেরকে খাইয়ে দেব। তো যাই হোক, ফাইনালি তারা এই যাত্রা শুরু করে দেয়। তো প্রথম দিকের দিনগুলোতে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয় না। রাস্তা একদম সোজা ছিল, যেখানেই কোনো পাহাড় আসতো তারা কোনোভাবে সেটাকে পারও করে ফেলতো। কিন্তু ক্যাপ্টেন আইনার যেহেতু এই অভিযানের পরিণতির ব্যাপারে জানে, তাই সে বুঝতে পারে যে কষ্টের দিন তো সামনে আসতে চলেছে। এই কারণেই সে বেশিরভাগ সময় শান্ত থাকতো আর সে তার কাজের উপরেই বেশি মনোযোগ দিত। আর এভাবেই সারাদিন এই লোকগুলো সফর করত আর রাতের বেলা করত আরাম। আর ক্যাপ্টেন এই সফরে আসার আগে তার বাকি সঙ্গীদেরকে আলাবামা জাহাজে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে বলে, কারণ তখন সমুদ্রের বরফ গলে যাবে। আর যদি তারা দুজন এই সময়ের মধ্যে ফিরে না আসে, তাহলে বাকিরা ওখান থেকে চলে যেতে পারবে। এই অনুমতি ক্যাপ্টেন তাদেরকে দিয়ে দেয়। তো এভাবেই দিন কাটতে থাকে। একদিন যখন তারা যাত্রাপথের মধ্যে ছিল, তখনই ইভারসন কুকুরগুলোর গতি বাড়িয়ে দেয়। কিন্তু বেচারা কুকুরগুলোর উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না, আর দুর্ভাগ্যবশত তাদের সামনে একটা বরফের গভীর ফাটল ছিল। তাই একটা বিশাল দুর্ঘটনা ঘটে যায়, আর তাদের কুকুরগুলোর লিডার সহ টানা গাড়ির একটা অংশ সেই ফাটলের মধ্যে পড়ে যায়। সফরের এই সময়ের মধ্যে ইভারসনের তার প্রধান কুকুরটার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল, তাই সেটার মৃত্যুতে ইভারসন খুবই দুঃখ পায়। কিন্তু তাদের জন্য খারাপ খবর এটা ছিল যে এই দুর্ঘটনার কারণে তারা 2 সপ্তাহের খাবার হারিয়ে ফেলেছে। ক্যাপ্টেন এটা দেখে প্রচণ্ড রেগে যায়, কারণ সে এই বিশেষ অভিযানে নিজের সাথে এমন একজন নতুন লোককে নিয়ে এসেছে যার এমন কাজের কোনো অভিজ্ঞতাই নেই। অথচ এখানে তাদের হাতেই রয়েছে পুরো দেশের সম্মান। কিন্তু এখন তো আর কিছুই করার নেই, তাই তারা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সামনে এগোতে এগোতে সেই লোকগুলো একটা নদী পার করে ফেলে। আর এখন ক্যাপ্টেন মানচিত্রের সাহায্যে প্রত্যেকটা জায়গার তথ্য নিজের কাছে সুরক্ষিত করে রেকর্ড করতে থাকে। একদিন ইভারসন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, আপনি এই কাজটা কেন করেন? এটা কতটা বিপজ্জনক? মানুষ এখানে একদম একা হয়ে পড়ে, আর যদি মৃত্যুও চলে আসে তাহলে সেটা কতই না ভয়ঙ্কর হয়। ভরসা দেওয়ার মতো পাশে কেউ থাকে না, সাহায্য করার মতো কেউ থাকে না। ক্যাপ্টেন তার কথার জবাব না দিয়ে উল্টে ইভারসনকে জিজ্ঞাসা করে, তুমি একজন মেকানিকের কাজ কেন করো? তখন ইভারসন জবাব দেয়, কারণ আমি এই কাজে দক্ষ। ক্যাপ্টেন তখন জবাব দেয়, আমিও আমার কাজে অনেক দক্ষ, এই কারণেই করি। এখানে ইভারসনের আসলে নাম যশ বা টাকা পয়সার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। এমনকি সে তো এটাও ঠিকমতো জানে না যে এই অভিযানটা কতটা জরুরি। কিন্তু ক্যাপ্টেন আইনার এটা খুব ভালোভাবে জানে। এরপর এক রাতে ইভারসন ক্যাপ্টেনকে একটা ছবি দেখায়, যাতে কয়েকজন মহিলার ছবি ছিল। ইভারসন এই ছবিটা তাদের জাহাজেই কোথাও একটা খুঁজে পেয়েছিল। সে এমনি ছবিটার সকল মহিলাদের আলাদা আলাদা করে নাম রেখে দেয় এবং তাদের আচরণ কেমন হতে পারে সেই ব্যাপারে আন্দাজ করতে থাকে। সে ক্যাপ্টেনকে এই ছবিটা দেখিয়ে বলে যে, দেখুন তো আপনার এদের মধ্যে কাউকে পছন্দ হয় কি না, আর আপনি কি তাদেরকে আদর করে কোনো নাম দিতে চান? তখন ক্যাপ্টেন একজন মহিলার দিকে ইশারা করে আর বলে, আমি এর নাম রাখবো নায়া। এটা শুনে ইভারসন মজা করে বলে, আমি দোয়া করি যেন আপনি আর নায়া কখনোই আলাদা না হন। এভাবেই ধীরে ধীরে সময় কেটে যায়, আর প্রায় 1 মাসেরও বেশি সময় ইতিমধ্যেই পার হয়ে গেছে। সফরের বোঝাটা এখন ধীরে ধীরে দুজনের উপরে ভারী হতে শুরু করে, কারণ ক্যাপ্টেন এখন ছোট ছোট বিষয়েও প্রচণ্ড রেগে যাচ্ছিল। কিন্তু ইভারসনের ব্যবহারে কোনো পরিবর্তন আসে না। যখন এই লোকগুলো সফরের জন্য বেরিয়েছিল, তখন তাদের কাছে 2টো স্লেজ আর সেগুলোকে টানার জন্য অনেকগুলো কুকুর ছিল। কিন্তু এখন ধীরে ধীরে কুকুরগুলো অসুস্থ হতে শুরু করেছে, তাই তারা সেই অকেজো বা অসুস্থ কুকুরগুলোকে মেরে বাকি কুকুরদেরকে খাইয়ে দেয়। এমনকি কখনো কখনো তারা নিজেরাও কুকুরের মাংস খেতে থাকে। এভাবে চলতে চলতে 84 দিন পেরিয়ে যায়। এখন তাদের খাবার পুরোপুরি শেষ হয়ে গেছে। একদিন ইভারসন ক্যাপ্টেনের কাছে আসে আর তাকে বলে যে, আমাদের কাছে তো এখন খাওয়ার জন্য আর কিছুই নেই। তাহলে কি এমন কোনো সময় আসবে যখন আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে? এটা শুনে ক্যাপ্টেন রেগে যায় আর বলে যে, এমনটা কখনোই হবে না। আমরা প্রমাণ না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। তো কিছুদিন পর তারা যখন একটা জায়গাতে বসেছিল, তখন তাদের চোখে পাথরের তৈরি একটা ঢিবি পড়ে, যেটাকে সাধারণত কেইন বলা হয়। এর মানে হলো যে এদের আগে যে লোকগুলো এই অভিযানে এসেছিল, এটা প্রমাণ করার জন্য যে গ্রিনল্যান্ডকে কোনো হ্রদ আলাদা ভাগে ভাগ করে না, তারা এটা তৈরি করে রেখেছে। এটা দেখে দুজন সেই কেইনের দিকে দৌড়ে ছুটে চলে যায়। ক্যাপ্টেন সেটা খুলে
খুলে ফেলে, আর সেটার ভেতরে একটা চিঠি, একটা মানচিত্র আর কিছু খাবারও ছিল। চিঠিতে লেখা আছে, সাল 1906, আমরা এখানেও তাঁবু ফেলেছিলাম, কিন্তু আমাদের এবং আমাদের সাথে থাকা কুকুরদের জন্য সকল খাবার শেষ হয়ে গেছে। আমরা সামনে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম। আমরা দেখেছি সেখানে এমন কোনো হ্রদ বা নদী কিছুই নেই যা গ্রিনল্যান্ডকে আলাদা করে ফেলে। আমরা এই খাবার, মানচিত্র আর চিঠিটা প্রমাণ হিসাবে এখানে রেখে যাচ্ছি, যাতে করে আমাদের পরে যারা আসবে তারা যেন এটা খুঁজে পায় আর এটা প্রমাণ করতে পারে যে গ্রিনল্যান্ড এক এবং অখণ্ড একটা দ্বীপ। এই সব কিছু জানার পরে ক্যাপ্টেন আইনার প্রচণ্ড খুশি হয়ে যায়। সে ইভারসনকে বলে, ইয়েস, আমরা এটা করে ফেলেছি, আর ডেনমার্ক তোমার কাছে সব সময় কৃতজ্ঞ থাকবে। তাদের নিজেদের কাছে তো খাবার শেষ হয়ে গেছে, কিন্তু তাদের আগে আসা লোকগুলো যেই খাবারটুকু এই পাহাড়ের নিচে রেখে গিয়েছিল তারা এখন সেটাই খেতে শুরু করে। তারা খুশিতে হাসাহাসি করছিল, কারণ তারা এখন নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে। কিন্তু তাদের অবশ্যই আগস্ট মাসের মধ্যে সেই জাহাজ পর্যন্ত পৌঁছাতে হবে। সমস্যা এটাই ছিল যে তাদের কাছে খাবার খুব বেশি ছিল না। তো যাই হোক, তবুও তারা ফেরার সফর শুরু করে দেয়, আর ধীরে ধীরে তাদের কুকুরগুলো এখন মরতে শুরু করে। একদিন প্রচণ্ড খিদের কারণে যখন একটা কুকুর মারা যায়, তখন ইভারসন সেই কুকুরটার কলিজা বের করে ফেলে, কারণ কুকুরটার শরীরে তেমন মাংসই ছিল না। তবে ক্যাপ্টেনের এখানে সন্দেহ হয় যে কলিজাটা বিষাক্ত হতে পারে, কিন্তু খিদের জ্বালা তাদেরকে এতটাই বাধ্য করে ফেলে যে তারা ওই কলিজাটাই খাওয়ার সিদ্ধান্ত নেয়। তো বিষের প্রভাবে আবার সাধারণত রূপার রং বদলে যায়। তাই এখানে ক্যাপ্টেনের কাছে একটা রূপার লকেট ছিল, আর সে ওই লকেটটা দিয়ে পরীক্ষা করে, কিন্তু রূপা তার রং বদলায় না। এটা দেখে তারা ভেবে নেয় যে কলিজাটা হয়তো তাদের জন্য নিরাপদ। কিন্তু এই লোকগুলো যখন সেই কলিজাটা খেয়ে ফেলে, তখন তাদের ফুড পয়জনিং হয়ে যায় এবং ভয়ঙ্কর ডায়রিয়াতে তারা দুজনেই আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু সৌভাগ্যবশত এই যাত্রাতেও তাদের প্রাণ বেঁচে যায়। এরপর তারা আবারও যাত্রা শুরু করে দেয়, আর কয়েকদিন পর ইভারসন যখন আশেপাশে থাকা প্রাণীদের শিকার করতে চলে যায়, তখনই সে তাদের কুকুরদের ডাকার আওয়াজ শুনতে পায়। সে যখন তার ক্যাম্পে ফিরে আসে, তখন দেখতে পায় যে একটা পোলার বেয়ার হামলা করে দিয়েছে। ভাল্লুকটা ইতিমধ্যেই 3টে কুকুরকে মেরে ফেলেছে, আর সে ক্যাপ্টেনকেও প্রায় মেরে ফেলছিল। ইভারসন দ্রুত ভাল্লুকটাকে দুবার গুলি করে, আর সাথে সাথে আহত ভাল্লুকটা সমুদ্রের পানিতে পড়ে যায়, কিন্তু ততক্ষণে ক্যাপ্টেন নিজেও শীতল পানিতে পড়ে গিয়েছিল। ইভারসন কোনো রকমে দ্রুত তাকে বাইরে বের করে আনে, আর টানা 2 দিন ধরে ক্যাপ্টেনকে গরম রাখার চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে তাদের প্রায় সবগুলো কুকুর মারা গিয়েছিল, শুধুমাত্র একটা কুকুর আধমরা অবস্থায় তাদের সাথে রয়ে গিয়েছিল। কিন্তু পরদিন সকালে যখন ইভারসনের ঘুম ভাঙে, সে দেখতে পায় যে ক্যাপ্টেন কিছুটা সুস্থ হয়ে গেছে, আর তাদের সর্বশেষ কুকুরটাও মারা গেছে। এরপর ক্যাপ্টেন তাদের সেই স্লেজ অর্থাৎ বরফে টানা গাড়িটাও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর সেখানে ক্যাপ্টেন তার কাপড় শুকাতে থাকে। আর যখন ইভারসন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে কেন আপনি এই গাড়িটা পুড়িয়ে দিলেন, তখন ক্যাপ্টেন তাকে বোঝায় যে যদি আমাদের জাহাজ অবধি পৌঁছাতে হয় তাহলে আমরা এই বোঝাটা বয়ে নিয়ে যেতে পারবো না। তো এরপর তারা পায়ে হেঁটেই সফর শুরু করে দেয়, আর এভাবেই সফর করতে করতে 154 দিন পার হয়ে যায়। এখন তাদের একটা বরফে জমে যাওয়া নদী পার করতে হবে। এত বিপদ আপদ আর কষ্ট দেখে ক্যাপ্টেন মনে মনে ভাবতে থাকে যে তারা হয়তো জীবন্ত জাহাজ পর্যন্ত পৌঁছাতেই পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় যে আমাদের এখন একটা কেন অর্থাৎ পাথরের ঢিবি বানাতে হবে। আমরা জাহাজে পৌঁছাতে পারি বা না পারি, কিন্তু আমাদের প্রমাণগুলোকে সুরক্ষিত রাখতে হবে, যাতে পরবর্তীতে কোনো অভিযাত্রীদের দল যদি এখানে আসে তাহলে তারা অন্তত সহজেই যেন এই প্রমাণগুলো হাতে পেতে পারে। তাই তারা সেখানে পাথর দিয়ে একটা কেন বানাতে থাকে, আর সমস্ত প্রমাণগুলো সেটার মধ্যেই রেখে দেয়, আর কিছু খাবারও রেখে দেয়। তো যাই হোক, কোনো রকমে তারা দুজন সেই নদীটা পার করে ফেলে, আর এখন তারা দুজন একদম ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও তারা হার মানে না। আর যেভাবেই হোক শেষ পর্যন্ত তারা নিজেদের জাহাজ আলাবামা পর্যন্ত পৌঁছে যায়। তারা তো খুশিতে চিৎকার করতে শুরু করে আর নিজেদের সঙ্গীদেরকে ডাকতে থাকে, কিন্তু কাউকেই তারা দেখতে পায় না। যখন তারা জাহাজের কাছে চলে যায় তখন দেখতে পায় যে আসলে সেই লোকগুলো তাদেরকে না নিয়ে এখান থেকে চলে গেছে, আর এই জাহাজটা বরফের চাপে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। সেটার ধ্বংসাবশেষ দিয়ে তারা একটা থাকার মতো কেবিনও তৈরি করে রেখে গেছে, আর সেখানে 1 বছরের জন্য যথেষ্ট খাবার রেখে গেছে, যাতে করে ক্যাপ্টেন ফিরে আসলে তারা বেঁচে থাকতে পারে।
এইসব কিছু দেখে ক্যাপ্টেন এবং ইভারসন প্রচণ্ড কষ্ট পায়। তারা ভাবতেই পারছিল না যে তাদের সঙ্গীরা তাদেরকে এভাবে ছেড়ে চলে গেছে। কিন্তু ক্যাপ্টেন আইনার একদমই সাহস হারায় না। সে বলে যে আমাদের জন্য জাহাজ ঠিকই আসবে। তাদের কাছে 1 বছরের জন্য যথেষ্ট খাবার মজুদ ছিল, আর সামনের আগস্ট মাস নাগাদ সমুদ্রটাও বরফ গলে খুলে যাবে। তো এখন তারা দুজন এখানেই অপেক্ষা করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয়ে ডেনমার্কে চলে যায়, যেখানে আমরা ক্যাপ্টেনের এক সহযাত্রী জোগেনসনকে দেখতে পাই, যে কিনা একজন মন্ত্রীকে তাদের অভিযানের ব্যাপারে সকল তথ্য জানায়। মন্ত্রী তাকে জিজ্ঞাসা করে যে তোমরা ক্যাপ্টেন এবং ইভারসনকে এভাবে ফেলে কেন চলে এলে। জোগেনসন বলে যে আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। আলবামা জাহাজ বরফের চাপে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আমরা ওখানে অনেকজন মানুষ ছিলাম, আর আমাদের কাছে পর্যাপ্ত খাবারও ছিল না। তখনই সৌভাগ্যবশত একটা মাছ ধরার জাহাজ আমাদের এলাকা দিয়ে যাচ্ছিল বলে আমরা সেই জাহাজের সাহায্য নিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়ে নেই। জোগেনসন সরকারের ওই মন্ত্রীর কাছে অনুরোধ করে যেন সরকার আরও একটা মিশন পরিচালনা করে, যার মাধ্যমে ক্যাপ্টেন এবং তার সঙ্গীকে ফিরিয়ে আনা হবে। কিন্তু মিনিস্টার নিলস এই কথা একদমই মানতে রাজি হয় না। সে বলে যে ইতিমধ্যেই 2টা মিশন চালানো হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, আর তাছাড়াও অভিযানে অনেক প্রাণও চলে গেছে। আমরা সরকারের আর একটা টাকাও এই কেসের পেছনে বরবাদ করতে পারবো না। যদিও সেই সময় জোগেনসন এই ব্যাপারে খুবই জোর দেয়, তাদেরকে অনেক অনুরোধ করে, কিন্তু কোনো লাভ হয় না। ওদিকে আর্কটিকে 242 দিন পেরিয়ে গেছে। ক্যাপ্টেন আইনার আর ইভারসন সাহায্যের আশায় তখনও বসেছিল। ক্যাপ্টেন সবসময় ইভারসনকে সাহস যোগায় আর বলে যে দেখে নিও, গরমের শেষে আমাদের জন্য একটা জাহাজ ঠিকই চলে আসবে। এভাবে 1 দিন 2 দিন করে সময় কেটে যেতে থাকে, আর এই কেবিনটার ভেতরে অনেক কিছুই ছিল। ইভারসন একটা পুরনো খারাপ হয়ে যাওয়া গ্রামোফোন ঠিক করে ফেলে, যেটাতে তারা কয়েকটা রেকর্ডেড গান বারবার শুনতে থাকে। সৌভাগ্যবশত তাদের কাছে তখনও যথেষ্ট পরিমাণে খাবার ছিল বলে তারা এখনও আশা হারায়নি। কিন্তু একদিন রাতে ক্যাপ্টেন আইনার সেই কেইনটার ব্যাপারে একটা দুঃস্বপ্ন দেখে, যেটা তারা নদীর ধারে পাথর দিয়ে বানিয়েছিল। ক্যাপ্টেন স্বপ্নে দেখে যে একটা পোলার বিয়ার সেই কেইনে রাখা সকল প্রমাণ নষ্ট করে দিচ্ছে। সাথে সাথে ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায়, আর সে ইভারসনকে বলে যে আমাদের এখনই যেতে হবে, আমাদের ওই প্রমাণগুলো বিপদের মধ্যে আছে। তাই তারা পরদিনই সেই প্রমাণ আনতে যাবার জন্য প্রস্তুত হতে থাকে। আর এখানে ইভারসন ক্যাপ্টেনকে বলে যে যাবার আগে আমাদের এই কেবিনে কোনো চিঠি বা প্রমাণ রেখে যাওয়া উচিত, যাতে করে আমরা যখন এখানে থাকবো না তখন যদি কেউ এখানে আসে, তাহলে যেন অন্তত তারা এটা বুঝতে পারে যে আমরা জীবিত আছি, আমরা আবারও এখানে ফিরে আসব। কিন্তু ক্যাপ্টেন তাকে বলে, আরে চিন্তা করো না, সাহায্য আসার একটা সময় আছে। আগস্টের শেষের দিকে বরফ গলে গেলে তখন এখানে কেউ আসতে পারবে, এখন কেউ আসবে না, আর আগস্ট মাসের আগেই আমরা এখানে ফিরে চলে আসব। এইসব বলে তারা দুজন আবারও সেই সফরের জন্য বেরিয়ে পড়ে। যদিও এবারের সফর খুব বেশি দীর্ঘ ছিল না, কিন্তু তবুও যাত্রাপথে তাদের প্রায় 1 মাস সময় লেগে যাওয়ার কথা। ফাইনালি 1 মাসের এক দীর্ঘ সফরের পরে যখন এই দুজন সেখানে পৌঁছায়, তখন সত্যি সত্যি তারা দেখে যে পাথরগুলো সব এলোমেলো হয়ে আশেপাশে পড়ে রয়েছে। হয়তো সত্যিই কোনো ক্ষুধার্ত ভাল্লুক এসেছিল। ভাল্লুকটা হয়তো পাথরগুলোর নিচে রেখে যাওয়া সেই খাবারটা খুঁজতে গিয়ে কেইনটাকে ভেঙে ফেলেছে। এটা দেখে তো ক্যাপ্টেন অনেক ভয় পেয়ে যায়। তার এমন মনে হয় যে যেন সব প্রমাণ নষ্ট হয়ে গেছে, কিন্তু সৌভাগ্যবশত প্রমাণগুলো ওখানেই পড়েছিল। সে প্রমাণগুলোকে আবারও খুঁজে পেয়ে যায়, আর ইভারসন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি এটা কিভাবে জানতে পারলেন? তখন ক্যাপ্টেন হাসে আর জবাব দেয়, আমি স্বপ্নে দেখেছিলাম, আর জানো তো, সব স্বপ্নেরই কোনো না কোনো অর্থ থাকে। যখন তারা দুজন অনেক কষ্টে আবারও 200 মাইল সফর শেষ করে আলবামা জাহাজের জায়গাতে ফিরে আসে, তখনই তারা জানতে পারে যে সমুদ্রের বরফ ইতিমধ্যেই অনেকটা গলে গেছে, আর তাদেরকে খোঁজার জন্য কিছু প্রাইভেট গ্রুপের লোকেরা এখানে এসেছিল। কিন্তু কেবিনটা খালি দেখে তারা মনে করেছিল যে এরা দুজন হয়তো মারা গেছে, তাই তারা এদেরকে খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে। এটা জানতে পেরে ইভারসন প্রচণ্ড ভেঙে পড়ে। ক্যাপ্টেন নিজেও নিজের সিদ্ধান্তের জন্য প্রচণ্ড আফসোস করতে থাকে, কিন্তু ইভারসন তার প্রতি কোনো অভিযোগ করে না। কিন্তু ক্যাপ্টেন ইভারসনের কথা না শুনে নিজের চোখে এতটা ছোট হয়ে গিয়েছিল যে ঠিকমতো সে ইভারসনের সাথে কথাও বলতে পারছিল না, কারণ এ যাত্রায় তারা উদ্ধার পায়নি, মানে জেলেদের সাহায্যের জন্য এখন তাদেরকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। হয়তো তাদেরকে বাঁচাতে আর কেউই আসবে না।
আর এখান থেকে এই লোকগুলোর খারাপ দিন শুরু হয়ে যায়। কিন্তু এত সব কিছুর পরেও ইভারসন অনেক সাহসী ছিল। তবে ক্যাপ্টেনের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করে। যেমন এখন সে তার আশেপাশে নায়াকে দেখতে পায় যে কিনা হট এয়ার বেলুনে চড়ে তার কাছে এসেছে। সে নায়ার সাথে কথাও বলতে থাকে। ক্যাপ্টেন আসলে হ্যালুসিনেট করছিল, কারণ প্রচণ্ড ক্লান্তি, ক্ষুধা আর ঘুম না হবার জন্য ক্যাপ্টেন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছিল। এছাড়াও ক্যাপ্টেনের গলার কাছে টিউমারের মতো কিছু একটা উঠতে শুরু করেছে। এদিকে ইভারসনও ধীরে ধীরে হ্যালুসিনেট করতে থাকে, কারণ সে দেখতে পায় যে বরফের পাহাড় ভেদ করে তার দাদা এসেছে তাকে উদ্ধার করতে। এই ব্যাপারে সে ক্যাপ্টেনকেও জানায়, কিন্তু ক্যাপ্টেন বলে যে যা কিছু দেখছো তার সবই যে সত্যি এমনটা নয়। এসব কিছু আমাদের মনের ভ্রম। একদম হাল ছেড়ো না, মনে সাহস রেখো। ক্যাপ্টেন এইসব কথা বলে ইভারসনকে সান্ত্বনা তো দিত, কিন্তু পর মুহূর্তেই সে আবারও নায়াকে দেখতে পায়, যে কিনা এবার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে, তুমি এমন বিপজ্জনক কাজ কেন করতে গেলে? আরও তো অনেক মানুষ ছিল কাজটা করার জন্য। এইসব কিছু শুনে বেচারা ক্যাপ্টেন অঝরে কান্না করতে থাকে। এরপর ক্যাপ্টেন একদিন একটা ছুরি নিয়ে ইভারসনের কাছে চলে আসে। প্রথমে ইভারসন ভয় পেয়ে গেলেও সে বুঝতে পারে যে ক্যাপ্টেন মূলত তার গলার সেই টিউমারটা কাটার জন্য তার কাছে এসেছে। ইভারসন প্রচণ্ড ভয় পেয়ে গেলেও সে কোনো রকমে ক্যাপ্টেনের সেই টিউমারটা কেটে ফেলে। আর পরদিন আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন বেশ সুস্থ হয়ে গেছে। ইতিমধ্যে এই বরফের দেশে খেয়ে না খেয়ে প্রচণ্ড কষ্টে তারা প্রায় 3 বছর কাটিয়ে দিয়েছে। ওদিকে ডেনমার্কে জোগেনসন আরও একবার মন্ত্রী নিলসের কাছে সাহায্য চাইতে চলে আসে। আর জোগেনসন বলে যে আমি জানি ওরা বেঁচে আছে, আর প্রমাণগুলো ওদের কাছে সুরক্ষিত রয়েছে। যখন একটা প্রাইভেট উদ্ধারকারী দল ওখানে গিয়েছিল, তখন তারা দেখেছে যে খাওয়া দাওয়ার বাসনপত্রগুলো ব্যবহার হয়েছে, যার মানে হলো ওরা বেঁচে আছে। কিন্তু এবারও মন্ত্রী নিলস তাকে কোনো সাহায্য করেন না। ওদিকে গ্রিনল্যান্ডে ক্যাপ্টেন এবং ইভারসনের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এই দুজনের কাছে খাবার শেষ হয়ে গেছে। তবুও আর্কটিকে বসে এই দুজন এই অপেক্ষায় ছিল যে হয়তো কেউ তাদেরকে বাঁচাতে আসবে, কেউ তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। তো কিছুদিন পরে ইভারসন ক্যাপ্টেনকে বলে যে আমার স্বপ্নে আজকে নায়া নামে সেই মেয়েটা এসেছিল ক্যাপ্টেন, যাকে আপনি অনেক পছন্দ করেন। আর এই কথাটা শুনে ক্যাপ্টেনের মাথা খারাপ হয়ে যায়। তার এটা মনে হতে থাকে যে নায়া তাকে ধোঁকা দিয়ে ইভারসনের সাথে প্রেমে মজেছে, যদিও এমন কিছুই আসলে ঘটেনি। এই সব কিছুই একটা স্বপ্ন ছিল মাত্র। কিন্তু ক্যাপ্টেন রেগে গিয়ে ইভারসনকে মেরে ফেলার চেষ্টা করে। সে বন্দুক হাতে তুলে নেয়, আর সেখানে ক্যাপ্টেন নায়া আর ইভারসনকে একসাথে দেখতে পায়, যারা কিনা চিৎকার করে ক্যাপ্টেনকে থামতে বলছিল। কিন্তু ক্যাপ্টেন সাথে সাথে ইভারসনকে গুলি করে দেয়। তবে সৌভাগ্যবশত ইভারসন প্রাণে বেঁচে যায়, গুলি তার গায়ে লাগে না। আর গুলির শব্দে ক্যাপ্টেনও তার জ্ঞান ফিরে পায়। আসলে তাদের কাছে মাত্র দুটোই গুলি ছিল, আর ইভারসন এই দুটো গুলি নিজেদের জন্যই বাঁচিয়ে রেখেছিল, কারণ যদি খিদের জ্বালা খুব বেড়ে যায় তাহলে তারা নিজেদেরকেই মেরে ফেলবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তাদের কাছে আর মাত্র একটা গুলি রয়েছে। তো যাই হোক, পরদিন যখন তারা কেবিনের ভেতরে ছিল, তখন কেবিনের উপরে একটা পোলার বেয়ার হামলা করে দেয়। এরা দুজন খুবই ঘাবড়ে যায় আর সেই বিয়ারটাকে মারার প্ল্যান বানায়। কিন্তু তারা যখনই দরজাটা খোলে, তারা দেখতে পায় তাদেরকে বাঁচানোর জন্য ডেনমার্ক থেকে তাদের দলের লোকেরা চলে এসেছে। সেই লোকগুলো তাদেরকে শান্ত করে ফেলে। আর অবশেষে 3 বছর পরে তাদেরকে আর্কটিক অঞ্চল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আসলে ক্যাপ্টেনের টিম যেভাবেই হোক মন্ত্রী মিনিস্টারদেরকে বুঝিয়ে এই উদ্ধার অভিযানের জন্য রাজি করিয়ে ফেলেছিল। আর এখন তাদেরকে সেই প্রমাণের সাথে উদ্ধার করা হয়, যেখানে স্পষ্ট হয়ে গিয়েছিল যে গ্রিনল্যান্ড একটাই ভূখণ্ড। এখানে কোনো হ্রদ বা নদী গ্রিনল্যান্ডকে 2 ভাগে ভাগ করেনি। আর যখন এই পুরো দুনিয়ার সামনে প্রমাণটা পেশ করা হয়, তখন আমেরিকা আর গ্রিনল্যান্ডের উপরে নিজেদের হক দাবি করতে পারে না। ডেনমার্ক এই 2 হিরোকে সারা জীবন মনে রাখে। তো ফিরে আসার পরে এই দুজন খুবই বিখ্যাত হয়ে যায়। তাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজে ডেকে পাঠানো হয়। আর এখানে ক্যাপ্টেন আইনারের সাথে নায়ার দেখা হয়ে যায়। ইভারসন এটা দেখে অবাক হয়ে যায় যে এই মেয়েটার সত্যিকারের নামও ছিল নায়া। আর এই মুভির একদম শেষে এই তথ্য দেয়া হয় যে 1 বছর পরে ক্যাপ্টেন আইনার নায়াকে বিয়ে করে নিয়েছিল, আর সে তার বাকি জীবন গ্রিনল্যান্ডে উৎসর্গ করে। এছাড়াও ইভারসন এইসব যাত্রা ছেড়ে দেয়, আর সে কখনোই আর্কটিক অঞ্চলে পা রাখেনি। আইনার এবং ইভারসন সারা জীবন 2 বন্ধুর মতো থাকে, আর এটা হলো তাদের আসল ছবি। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায়।
যদিও গল্পে খুব বেশি থ্রিল বা ড্রামা ছিল না, কারণ এটা একদম সত্যি ঘটনা অবলম্বনে হুবহু তৈরি করা হয়েছে। তাই এখানে যা কিছু দেখানো হয়েছে বুঝে যাবেন যে এই সব কিছু ওই দুজন লোক সহ্য করেছিল। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।